বিভিন্ন ঘটনা, বিভিন্ন সমালোচনা ওদের ন্যাচারাল খেলাটা খেলতে দেয় না, কিন্তু সাকিবের ক্ষেত্রে বোধহয় সেটা ঠিক না। একটা দল যখন বাইরে খেলতে যায় তাদেরকে পুরো ফ্রিডম দেওয়া উচিত। যদি পিছন থেকে একটা রশি টেনে রাখা হয় তাহলে কিন্তু তারা নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত নিতে পারবে না। তাদেরকে যদি সিদ্ধান্ত নেওয়ার পুরো ফ্রিডম দেওয়া হয় তাহলে ওদেরকে পিছনে তাকাতে হয় না। মিডিয়াও সেইভাবে হাইলাইট করে না, কিন্তু আমাদের লোকাল কোচদের কন্ট্রিবিউশন কোথায় কতটুকু আছে সেটা করে না। তো যার যতটুকু কন্ট্রিবিউশন আছে সেটা যেন উঠে আসে। আমি যেভাবে দলটাকে খেলতে দেখলাম আমার মনে হয়েছে ড্রেসিং রুমটা ভালো অবস্থায় আছে। মিরাজ ইজ এ কোয়ালিটি ব্যাটসম্যান, কিন্তু আমার ধারণা ওর বেস্ট আমরা এখনও দেখিনি। বিশেষ করে প্রথম ইনিংসে 400+ রান চেজ করতে গিয়ে প্রথম যে চিন্তাটা আসে যে ফলো অনটা অ্যাভয়েড করতে পারবে কিনা, নেগেটিভ থটসগুলি খুব বেশি আসে এবং আমাদের এসেছিল কিন্তু আমরা যখন খেলা দেখছিলাম, কারণ রিসেন্ট পাস্টে আমাদের পারফরমেন্স খুব বেশি ভালো ছিল না। কিন্তু ক্রেডিট টু দ্য টিম এবং দ্য প্লেয়ার্স যারা, বিশেষ করে সাদমানের কথা আমি বলবো, সাদমান শুরুতে যেভাবে পাকিস্তানের বোলারদেরকে হ্যান্ডেল করেছে সেটা ডেফিনেটলি অন্যান্য প্লেয়ারদেরকে এনকারেজ করেছে, ড্রেসিং রুমটাকে অনেক কমফোর্ট দিয়েছে সেটা। সো আমার মনে হয় ক্রেডিট গোজ টু সাদমান ইন দ্যাট সেন্স। পরে তো এসে অন্যরাও পারফর্ম করেছে, বিশেষ করে মুশফিকের 190 রানের যে ইনিংসটা সেটা ডেফিনেটলি আমাদেরকে একটা উইনিং পজিশন দিয়েছে। বাট অ্যাট দ্য সেম টাইম এটাও কিন্তু সত্যি যে 10টা উইকেট নিতে হতো আমাদেরকে, আমরা যদি ম্যাচ জিততে চাইতাম। সেই 10টা উইকেট নেওয়ার মতো শক্তি আমাদের ছিল কি না, অনেক সময় এই জায়গায় এসে কিন্তু আমরা জিততে পারিনি এবং হেরেও গেছি, এমন আছে কিন্তু। সো ক্রেডিট গোজ টু দি প্লেয়ার্স, বোলারদেরকে ক্রেডিট দিতে হবে, কারণ পেস বলার স্পিনার সবাই কিন্তু কন্ট্রিবিউট করেছে কোথাও না কোথাও। সো ইটস এ টিম এফার্ট, যেটার কারণে আমরা কিন্তু জিতেছি। সো কিন্তু আমার মনে হয় কমিটমেন্টের জায়গা যদি বলি, ওদের বডি ল্যাঙ্গুয়েজের জায়গা যদি বলি, বেশ পরিবর্তন দেখেছি, কোনো সন্দেহ নেই। সাকিব আল হাসানকে কেমন দেখলেন কালকে মাঠে? তার নামে একটা রানিং, সে মাঠে পারফর্ম করলেন, দলকে জেতালেন এবং বড় একটা অবদান রাখলেন। সাকিবের বলিংয়ের মধ্যে আমরা দেখি সাকিব লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের বিরুদ্ধে যখন বল করে সে কমফোর্টেবল ফিল করে না, কিন্তু কালকে সেটা দেখিনি। কিন্তু একটা প্রপার টেস্ট বোলার যেভাবে বলিং করে সে সেভাবে কিন্তু বোলিং করেছে কিন্তু, এবং তার নিজের উপর যে আস্থা আছে ওয়েন ইট কামস টু বোলিং, সে দারুণ একটা আস্থা নিয়ে বল করেছে, ডানহাতি বামহাতি সব ধরনের সিচুয়েশনে। এবং তাকে মনে হয়েছে যখনই বল তাকে দেওয়া হয়েছে উইকেট নেওয়ার জন্য বোলিং করছে, সে অন্য পার্টনারদের সাথে আলাপ করছে, মিরাজকে মাঝে মাঝে আইডিয়া দিচ্ছে। সো টোটাল ইনভলভমেন্ট ছিল এবং আমার মনে হয় ও নিজেও এনজয় করেছে এই বোলিংটা, কারণ বোলিংটা ওর জন্য একটা জায়গা যেখানে কিছুটা অসন্তুষ্টির জায়গা ছিল, কিন্তু আমি নিশ্চিত তার আরও বেশি ছিল। সো আমার মনে হয় যে এখান থেকে একটা সন্তুষ্টি ও পেয়েছে এবং এই কনফিডেন্সটা যদি নিয়ে সামনে যদি খেলতে পারে, যদি সুযোগ পায়, সেটা ওর কাজে আসবে। ফাহিম ভাই, সাকিব আল হাসানের মাথায় অনেক প্রেশার ছিল, পারফরমেন্স ভালো ছিল না, খেলার বাইরের অনেক ইস্যু নিয়েও তার সমালোচনা হচ্ছিল এবং তিনি তার মধ্যে একটা মামলার খড়গও ছিল। সেই সিচুয়েশন থেকেও তিনি যে পারফরমেন্সটা গতকালকে দিয়েছেন, এইটাই কি আসলে ডিফাইন করে যে সাকিব মেন্টালি কতখানি স্ট্রং? মেন্টাল স্ট্রং বলবো না, আমি বলবো যে টপ অ্যাথলিট যারা ওয়ার্ল্ড যে কোনো স্পোর্টসে হোক, যে কোনো দেশেরই হোক, তারা যখন পারফর্ম করতে নামে মাঠে, আমার মনে হয় না তারা নেগেটিভ ব্যাগেজগুলো নিয়ে মাঠে নামে। তারা শুধু তাদের খেলার কথাই ভাবে, তারা ওইভাবেই কিন্তু তারা নিজেদেরকে তৈরি করে যেন অন্য কোনো চিন্তা আদৌ না আসতে পারে। তার ক্ষেত্রে বোধহয় তাই, ওকে যখন বল দেওয়া হয় ওর অন্য কোনো চিন্তাই থাকে না, ও শুধু ব্যাটসম্যানকে নিয়ে চিন্তা করে, ও কোথায় বল করবে, কী হতে পারে, এর বাইরে বোধহয় কোনো চিন্তাও আসে না। অন্য সময় আসতে পারে, কিন্তু যখন বল হাতে পায় এবং বল করতে যায়, আমার মনে হয় না অন্য কোনো চিন্তা ওর মাথায় কাজ করে। এটাই বোধহয় ওকে অন্যদের থেকে আলাদা করে। অন্যদেরকে আমরা দেখেছি, আমাদের প্লেয়ার অনেককে দেখেছি, বিভিন্ন ঘটনা, বিভিন্ন সমালোচনা ওদের ন্যাচারাল খেলাটা খেলতে দেয় না, কিন্তু সাকিবের ক্ষেত্রে বোধহয় সেটা ঠিক না। স্যার, সারা দেশে একটা পরিবর্তনের ডাক, ক্রিকেটারদের পারফরমেন্স বা তাদেরকে কি মোরালি এই ঘটনাটা বুস্ট আপ করেছে কিনা? কারণ পারফরমেন্স আমরা দেখছি পরিবর্তন অবশ্যই করেছে, আমাদের সবাইকে করেছে, কিন্তু সারা বাংলাদেশকে করেছে। কিন্তু আমরা যদি দেখি বন্যা দুর্গতদের জন্য সারা দেশের মানুষ কি করছে, আমরা তো দেখছি কিন্তু, যা পৃথিবীতে কোথাও এরকম দৃশ্য কোনোদিন কেউ দেখে নেই। মানুষের পাশে মানুষের দাঁড়ানোর যে ব্যাপারটা, নিজের জীবন বিপন্ন করে দাঁড়ানোর যে ব্যাপারটা, এটা আমাদের সবাইকে অন্যভাবে কিন্তু ইন্সপায়ার করেছে কিন্তু, এবং ওরা কোনোভাবে এর বাইরে না, কিন্তু ওরাও এটা দেখছে, ওরাও অনুভব করছে, ওরাও জানে যে ওরা এই বাংলাদেশের একটা অংশ, ওদের দায়িত্বটা কী এবং ওদের দায়িত্বটা কত বড়, এটাও সেটা অনুভব করে এবং নিশ্চিত যে সামনেও সেটা চলমান থাকবে। বিসিবি থেকে বলা হয়েছিল টেস্ট চলা অবস্থায় সাকিবের সঙ্গে আপনার কোনো কথা হয়েছিল? খালেদ মাহমুদ সুজন বলেছেন যে বোর্ড থেকে তিনি বলেছিলেন যে সাকিবের সাথে কথা বলতে, একটু মেন্টালি তাকে রিফ্রেশমেন্ট রাখার জন্য। আপনি কোনো কথা তার সাথে বলেছিলেন? আমার তো দুটো রোল আছে ওর সাথে, আমি বোর্ডের থেকে কোনো কথা বলিনি, বাট আমি
ওর 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 মেন্টর হিসেবে, ওর কোচ হিসেবে আমি কথা বলেছি, ওর পারফরমেন্স নিয়ে কথা নিয়ে এগুলি কথা বলেছি। সেটার সাথে বোর্ডের কোনো সম্পর্ক নেই। সো ওইটা আমি ওই রোলটা প্লে করেছি ওখানে, ওই যে কীভাবে কী করলে ভালো করতে পারবে সেটা নিয়ে আলাপ হয়েছে। এটা আসলে ক্রিকেটার শুধু এক্সট্রা ব্রেথিং স্পেস কি না, আমরা আগে যেরকম জানতাম যে প্রচুর নয়েজ হতো, প্রচুর কথাবার্তা হতো, ডিরেকশন হতো ফ্রম ক্রিকেটার অপারেশনস টু টিম ডিরেক্টর, অনেক কথাবার্তা হতো যেটা প্রভাব ফেলতো টিমের উপর। তো সেখান থেকে যদি বিবেচনা করি এক্সট্রা একটা ব্রেথিং স্পেস পেয়েছে। আমি জানি না আগে কী হতো সেটা তো আমি সামনাসামনি দেখিনি, বাট শুনেছি অনেক কিছু, বাট সামনাসামনি আমি দেখিনি। বাট আইডিয়াল সিচুয়েশন হলো যে এরকম একটা দল যখন বাইরে খেলতে যায় তাদেরকে পুরো ফ্রিডম দেওয়া উচিত। ওখানে দলে যারা আছে সিদ্ধান্ত নেওয়ার জন্য, তাদেরকে যদি সিদ্ধান্ত নেওয়ার পুরো ফ্রিডম দেওয়া হয় তাহলে ওদেরকে পিছনে তাকাতে হয় না। যদি পিছন থেকে একটা রশি টেনে রাখা হয় তাহলে কিন্তু তারা নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত নিতে পারবে না। সিদ্ধান্ত যে সবসময় ঠিক হবে তা নয়, কিন্তু ফ্রিলি সিদ্ধান্ত নেওয়াটা খুব জরুরি ক্রিকেট, যে কোনো স্পোর্টসে, ক্রিকেটে তো অবশ্যই। সো ওখানে অ্যাকচুয়ালি কোচ আছে, ওখানে ক্যাপ্টেন আছে, সিলেকশন কমিটির চেয়ারম্যান আছে। সো আই থিঙ্ক দে আর গুড ইনাফ টু টেক এনি ডিসিশন, সেটা টিম সিলেকশন হোক বা যে কোনো ব্যাপারই হোক না কেন, যার যেখানে যে দায়িত্ব তারা সেই দায়িত্বগুলো পালন করবে। আমাদের কাজ হচ্ছে তাদেরকে সাপোর্ট করা, যে কোনো দিক থেকে তাদের সাপোর্ট করা বোর্ডের তরফ থেকে, বাস এর বেশি কিছু না। কিন্তু হয়তো কিছুটা করেছে, আমরা জানি যে এবার ওদের 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 সাথে রেগুলার যোগাযোগ করার মতো কেউ ছিল না বা তেমন কিছু ঘটেনি, সেটা একটা কারণ হতে পারে। আমি নিশ্চিত করে বলতে পারি না যে সেটাই একটা কারণ, বাট সেটার কারণ হতে পারে। বাংলাদেশের এই টেস্ট জয়টা যে ভাই লাইভ আছে কিন্তু উৎপল ভাই, এর আগে বাংলাদেশের প্রিপারেশন কেমন ছিল আপনি জানেন? মে 25 থেকে বাংলাদেশ টাইগার্স অ্যান্ড দে প্রিপেয়ার ফর আ লং টাইম। প্রথম প্রশ্ন থেকে এই লং টার্ম প্রিপারেশনটা কতটা ইম্পর্টেন্ট ছিল ফর দিস রেজাল্ট, অ্যান্ড গোয়িং ফরওয়ার্ড আপনারা কি এই ধরনের লং টার্ম প্রিপারেশন দিবেন কিনা অ্যাজ আ মানে বিফোর এই টেস্ট সিজন, আনলাইক যে 15 দিন? এটা হলো ফার্স্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন থেকে যে এই জয়ের পরে অনেকে হাতুড়ু সিংকে নিয়ে বলছে এটা হাতুড়ু সিংয়ের মাথা থেকে এসছে। আপনার কি মনে হয় যে একটা কোচ যদি জাস্ট 15 দিন বা 7 দিন 10 দিন আগে একটা টিমে একটা যোগ দেয়, তারপরে তার মাথা থেকে এমন বুদ্ধি বেড়ে গেল যে পুরো বাংলাদেশ টিম খেললো, আর আগের 2.5 মাস যে কাজ করলো এটা আসলে কোনো মূল্য থাকলো না? মানে হাউ ডু ডিফাইন ইট? This question goes out of my track. The second question. লোকাল কোচের মানে আমরা কথা বলছি যে হাতুড়ু সিংয়ের থেকে এই ধরনের জয় আসছে, বাট তার আগে তো লোকাল কোচরাও কাজ করছে। না, definitely. এই যে লোকাল কোচদেরকে যে সবসময় মানে বাংলাদেশ অলওয়েজ ডিসপাইট দেয়ার মানে পারফরমেন্স, তাদেরকে যে অলওয়েজ পিছিয়ে রাখা হয়, হাউ ডু সি দ্যাট? মানে সেখানে মিডিয়ার একটা দায় আছে ডেফিনেটলি, কারণ মিডিয়া কখনো সেটাকে উল্লেখ করে না। হয়তো আমরাও করি না, আমরা বলতে বোর্ড থেকে সেটা আমরা সেভাবে অ্যাপ্রিসিয়েট করি না, বাট মিডিয়াও সেভাবে হাইলাইট করে না। কিন্তু আমাদের লোকাল কোচদের কন্ট্রিবিউশন কোথায় কতটুকু আছে সেটা কন্ট্রিবিউট করে না। আমরা চাইবো যে যার যতটুকু কন্ট্রিবিউশন আছে সেটা যেন উঠে আসে, কিন্তু কারণ এটা খুব ইম্পর্টেন্ট যে সেটা একটা দল, এটা একটা বিশাল একটা কর্মযজ্ঞ, কিন্তু এখানে অনেক ধরনের কাজ আছে। প্রত্যেকটা কাজ যদি আমরা সুচারুভাবে করতে পারি তাহলে আলটিমেটলি হয়তো ভালো করার সম্ভাবনা থাকবে। সেখানে প্রত্যেকটা জায়গাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার যারা ভালো কাজ করবে। তো আমাদের লোকাল কোচ ডেফিনেটলি ভালো কাজ করেছে, এরা লম্বা সময় ধরে যে ট্রেনিং ক্যাম্পটা করেছে তার একটা এফেক্ট এখানে নিশ্চয়ই আছে ডেফিনেটলি। আর হাতুড়ু সিংয়ের ফিউচার ইন বাংলাদেশ, মানে এটা কোচ ইজ কোচিং ইন ক্যাম্প, তখন যদি আমরা বলি যে তার তখন এটা ফ্রম কোচিং পয়েন্ট অফ ভিউ, আমি আপনাকে অ্যাজ বোর্ড দেখতে পাই, ইউ আর এ কোচ ইউর সেলফ। আপনি নিশ্চয়ই জানেন যে একটা কোচ যখন মানে একটা আমার মনে হয় যদি আমি অ্যাজ এ কোচ আমি বলতে পারি যে আমি যেভাবে দলটাকে খেলতে দেখলাম, আমার মনে হয়েছে ড্রেসিং রুমটা ভালো অবস্থায় আছে। ড্রেসিং রুম ভালো অবস্থায় রাখার জন্য কোচের একটা ভূমিকা কিন্তু রাখতে হয় কিন্তু। সো এই কৃতিত্বটা হয়তো ওকে দিতে হবে ডেফিনেটলি, বাট একটা কোচকে মূল্যায়ন করতে হবে তার লম্বা সময়ের যে কাজ, সেই কাজের উপর ভিত্তি করে মূল্যায়ন করতে হবে। বাট এই টেস্ট ম্যাচে যখন দলটা জিতেছে এবং জেতার মধ্যে যেই ডমিনেশনটা আমরা দেখেছি, জেতার মধ্যে যেই ডিকটেট করার স্ট্রেংথ আমরা দেখেছি, সেখানে সবারই ভূমিকা আছে। কিন্তু এখানে সিলেকশন কমিটির চেয়ারম্যান ওখানে ছিলেন, ক্যাপ্টেন বলি বা কোচ বলি, সিনিয়র প্লেয়ার্স বা অল প্লেয়ার্স, সবারই ভূমিকা আছে কিন্তু। সো একটা ভালো উইন, ক্রেডিট গোস টু এভরিবডি। ফাইম ভাই, একটা টেস্ট আমরা জিতেছি, লোকাল কোচ আমরা একাধিক নিউজ করেছি, এখন মনে হয় না বাংলাদেশের হেড কোচ হিসাবে লোকাল কাউকে আপনি দেখতে চান? এর আগে আপনি একাধিকবার বলেছেন। নেক্সট
স্যার আমরা জানি যে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমরা মোটে 3টা ওয়ানডে খেলবো, পাকিস্তান শাইন্সের সঙ্গে বা আমাদের একটা দল খেলছে, এটা তো আর লাভ নেই, এটা টেস্ট ম্যাচ না লাভ। আরেকটা ব্যাপার, মিরাজ এই ম্যাচে খুবই মানে ইম্পর্টেন্ট একটা রোল প্লে করেছেন। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে তিনি 72 এর মতো করেছেন, পরে বোলিংয়েও 4 উইকেট নিয়েছেন। মিরাজের পারফরমেন্সটা আপনি কীভাবে মূল্যায়ন করবেন এই টেস্টে? এক্সট্রাঅর্ডিনারি, কারণ অপোজিশন যখন মনে করে 6টা উইকেট পড়ে যাওয়ার পরে বাংলাদেশি তো বাকিটা আপনি নিয়ে নেওয়া যাবে, তখন 7 নম্বরে লিটন কুমার দাস আসে এবং তারপর সেই উইকেটে যখন যায় যখন মিরাজ আসে তখন ধরে এনে এই উইকেটগুলি বোধহয় নেক্সট 2-3 ওভারের মধ্যে চলে যাবে, কিন্তু সেটা যখন যায় না এবং ওখান থেকে বিশাল কন্ট্রিবিউশন আসে, বেশ বড় একটা কন্ট্রিবিউশন এসছে বোধহয় মুশফিক এবং মিরাজের কাছ থেকে, সেটা কিন্তু ভেরি ডিসকারেজিং অপোজিশনের জন্য। এবং মিরাজ, আমরা সবসময় দেখে এসেছি মিরাজ ইজ এ কোয়ালিটি ব্যাটসম্যান, কিন্তু আমার ধারণা ওর বেস্ট আমরা এখনও দেখিনি, বাট হি ইজ এ কোয়ালিটি ব্যাটসম্যান। এবং উইকেটে কিছুটা সাহায্য ছিল অফ স্পিনারের জন্য, ডানহাতি ব্যাটসম্যান যখন সে বোলিং করেছে অফ স্টাম্পের বাইরে কিছু প্যাচ ছিল, ওখানে কাজে লাগিয়েছে সে, বাট ডেফিনেটলি একটা অলরাউন্ডার হিসেবে আস্তে আস্তে গড়ে উঠছে এবং সেটা আমাদের জন্য খুব প্রয়োজন হবে, অবশ্যই খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় আমাদের জন্য। বাংলাদেশ গতকালকে যে টেস্টে জিতেছে দারুণ খেলেছে, টিম এফোর্ট ছিল, মোটামুটি সব ডিপার্টমেন্টে ভালো করেছে। আপনার কি মনে হচ্ছে এই টিম এফোর্টটা কি সেকেন্ড টেস্টে থাকবে কিনা, টিম কম্বিনেশন চেঞ্জ করার মতো কোনো প্রয়োজন আছে না আপনি? ব্যাপারটা ঠিক তেমন না যে এই টিমটা জিতেছে বলে এই টিমটাকেই খেলাতে হবে, ব্যাপারটা তা না। যদি এমন হয় যে সামনের উইকেটটাতে আমরা একটু অন্য ধরনের উইকেট দেখব, সামনে যে দলটা খেলা হবে সেই দলে যদি আবার পরিবর্তন আসে বিপক্ষ দলে, সেই অনুযায়ী কিন্তু দলটা সাজানো হবে। তো আমি নিশ্চিত যে ওখানে কোচ আছেন, ক্যাপ্টেন আছেন, সিলেকশন কমিটির চেয়ারম্যান আছেন, তারা অ্যাপ্রোপ্রিয়েট একটা সিদ্ধান্ত নেবেন এবং অ্যাপ্রোপ্রিয়েট একটা টিম দেবেন, কারণ তারা দেখছেন ওখানে কী অবস্থা ফিটনেসটাও নিশ্চয়ই দেখবেন, সব কিছু মিলিয়ে আইডিয়াল যে টিমটা হয় সেটাই তারা দেবেন ওখানে, আমি নিশ্চিত। থ্যাংক ইউ। আমি কিন্তু নিজে আসলাম কিন্তু থ্যাংক ইউ স্যার। হ্যালো, হ্যাঁ,